সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এমটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব, আপনাদের সাথে কথা বলবো, আইন বিষয়ে আপডেট থাকলে জানাবো, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে আমরা কথা বলি। স্টুডিওতে আপনারাও আমাকে ফোন করে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। টেলিভিশনের পর্দায় এখন যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে রিং করে সরাসরি আমার সাথে কথা বলবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যে উপদেশ দেই এখানে, এটা কিন্তু একটা গাইডলাইনের মতো, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না, সামনাসামনি বসেও বিভিন্ন ফলো আপ কোশ্চেনও করার সুযোগ আমাদের নাই। এই জন্য আমরা যে সমস্ত সমাধান দিই এরপরে ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। ভালো এবং অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নেবেন, আমাদেরটাকে মোটামুটি একটা আইডিয়া, একটা গাইডলাইন হিসেবে আপনারা ধরে নেবেন। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। ব্রিটেনে এখন আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বেশ গরমটা জাঁকিয়ে বসেছে, তো অনেকেই এই গরম কিন্তু উপভোগ করছেন। আমরা জানি যে বেশ অনেকেই, আমাদেরও বন্ধুবান্ধব অনেকেই এই উইকেন্ডে তারা পরিবার পরিজন নিয়ে ছুটে গেছেন সমুদ্রের ধারের কোনো জায়গায় অবকাশ কাটানোর জন্যে। তো এর মধ্যে আরও যেটা আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যাপক একটা রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে। আমি এর আগের দুটো অনুষ্ঠানে যে বাংলাদেশে যে ছাত্র জনতার বিক্ষোভ হচ্ছিল সেটা নিয়ে কিছু আলোকপাত করেছিলাম। তো সেই আন্দোলন কিন্তু চূড়ান্ত পর্যায়ে পড়েছে এবং আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক সরকারের পতন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, আপাতত ভারতে উনি আশ্রয় নিয়েছেন। দেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছেন এবং এমন একজন ব্যক্তি এই সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন যিনি আন্তর্জাতিকভাবে শিক্ষিত এবং আমরা বলবো যে অনেকের মতে তিনি হচ্ছেন গ্লোবালি সবচেয়ে পরিচিত বাঙালি মুখ। তো আশা করি যে এই নতুন সরকার দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং কিছু প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক পরিবর্তন সংস্কার সাধন করবেন। এরপরে আবার একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যে দলই জনগণের কাছ থেকে ম্যান্ডেট পায় সে দলই সরকার গঠন করবে এবং যে ভুল আগের সরকারগুলো করেছে, আগের রাজনৈতিক সরকারগুলো যে ধরনের ভুল করেছে, যে বিশৃঙ্খলা তারা ক্রিয়েট করেছে, যে বিভাজনের রাজনীতি হয়েছে আগে, সেই বিভাজন থেকে আমরা মুক্ত হব এবং আমরা এক জাতি হিসাবে, ওয়ান নেশন, এক জাতি হিসেবে আমরা সামনে এগিয়ে চলব। ডক্টর ইউনূস তার এক বক্তৃতাতে তিনি একটা কথা বলেছেন যে পুরো বাংলাদেশই একটা পরিবার, এই পরিবারে আমরা সবাই আছি। কেউ যদি পরিবারের কেউ বিপথে চলে যায় তো তাকেও কিন্তু ফেরানোর দায়িত্ব আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্রের মূল বিষয়গুলিতে যেন আমাদের কোনো মতভেদ না থাকে এবং সবাই মিলে বাংলাদেশ রাষ্ট্রের অব্যাহত উন্নতি এবং প্রগতির দিকে আমরা এগিয়ে যাই। আমিও বিশ্বাস করি, ডক্টর ইউনূসের সাথে আমিও বিশ্বাস করি যে বাংলাদেশ এক অপার সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের এখন কত দিক থেকে আমরা কত আশীর্বাদ পুষ্ট। আমাদের দেশে ধর্মীয় কোনো বিভাজন নাই, বর্ণের বিষয়ে কোনো বিভাজন নাই। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে রায়ট চলছে, সংঘর্ষ চলছে, এরকম কোনো কিছুই আমাদের নাই। আমরা সবাই উপজাতীয় ছাড়া শতকরা 99% লোকই কিন্তু বাঙালি। উপজাতীয়রাও কিন্তু খুব চমৎকার বাংলা বলে এখানে কিন্তু আমাদের কোনো বিরোধ নাই। তো এই বিরাট একটা শক্তিকে কেন আমরা এটাকে হাতিয়ার করে সামনে এগোতে পারবো না আমরা জানি না। তো দেশে কোনো রকমের আমরা বিভাজন চাই না, আমরা সবাই বাংলাদেশি, এটা মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে এবং সেখানে আমাদের মধ্যে যেন কোনো রকমের কোনো বিরোধ না থাকে। অবশ্যই রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু মতপার্থক্য থাকার এই না যে আমার মতের সাথে সাড়ি দিল না তাকেই আমি ধরে নিয়ে গিয়ে জেলের কুঠুরিতে রেখে তাকে অত্যাচার করব। আমরা জানি এখন আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রমাণ আসছে যে কীভাবে শত শত মানুষ গুম হয়ে গেছে, তাদেরকে আর ফিরে পাওয়া যায়নি। তো এই জিনিসটা হতে পারে না। রাষ্ট্র প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল মানুষের জীবনকে রক্ষা করা। মানুষের জীবনই যদি আমরা রক্ষা করতে না পারি, মানুষের জন্য যদি উন্নয়ন বহন করে না আনতে পারি, তবে রাষ্ট্রের কী প্রয়োজন আছে? তো যাই হোক, এই নতুন সরকারের প্রতি অনেকেরই আস্থা আছে এবং আশাও তাদের প্রতি অনেক। জনাব ইউনূস তিনি কিন্তু বলেছেন যে
আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তবে কোথাও কোনো বিশৃঙ্খলা করবেন না এবং আমার সাথে সহযোগিতা করেন। এটা কিন্তু খুবই উন্নত, এটা কিন্তু খুবই দরকার। আমরা সরকারের সাথে সহযোগিতা করে বাংলাদেশে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করি এবং খুব তাড়াতাড়ি আমরা আবার উন্নতির পথে পরিচালিত হই। মনে রাখতে হবে এখন আমাদের যে মানবিক যে অধিকারগুলি আছে, মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো কথা বলতে সরকারের বিরোধিতা করতে কারোর কোনো আপত্তি থাকবে না। এবং এখন তো ছাত্র জনতা তারা দেখিয়ে দিল যে ছাত্র জনতার বা জনতার যে শক্তি, এটা যে কত বড় শক্তি পৃথিবীতে। আমাদের তো মনে হয় না যে স্মরণকালের ভিতরে এত বড় একটা জনবিক্ষোভের সম্মুখীন আর কেউ হয়েছে। আমরা আরব বসন্তের কথা বলি, কিন্তু বাংলা বসন্ত অত্যন্ত আমরা বলবো যেটা ইতিহাসের অত্যন্ত স্মরণীয় একটা বিষয়। কীভাবে আমরা দেখেছি যে নিরস্ত্র জনগণ বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছে এবং তারা একটুও কিন্তু পিছু পাওয়া হয়নি। শত শত মানুষকে হত্যা করলেও কিছু হয়নি। যাই হোক, আমাদের একটা কলের সময় হয়েছে, কল নিয়ে নিই, কলের পরে আমরা কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং আমাদের স্বাভাবিক অনুষ্ঠান নিয়ে আমরা চলবো। দেখি কে আছেন কলার। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। আমি একটু কথা বলতে চাই স্টুডিওতে। বলেন, শুনছি। আমি বলবো আর কি বাংলাদেশ বিষয় নিয়ে একটু যে বলেন, একটু সংক্ষেপে করবেন। আমরা বাংলাদেশ নিয়ে আমরা হয়তো আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম করব, আমাদের সাথে আর যে সমস্ত আমার আইনজীবী বন্ধুরা আছেন এরকম প্রোগ্রাম করি। বর্তমানে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে না, জি হ্যাঁ বলেন। তাদের উপর তারা উচিত। জি আমি দেখতেছি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কেউ কেউ বলতেছেন যে যত তাড়াতাড়ি পারা যায়। আর বাংলাদেশে তো বর্তমানে যে পরিস্থিতি আর কি, 3 মাস 6 মাস দিলে হবে না, তাদের একটু সময় দেওয়া উচিত। জি আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে একটু সময় নিয়ে অনেকগুলি জরুরি সংস্কার করে, সব সংস্কার তো তারা এটা হয়তো করতেও পারবে না, যেগুলি আমাদের আমার তো বুকা তো এই জন্য সবচেয়ে মানে খানা পাইতে খাইয়ে করতে চাই, এইটা আমাদের নিয়ম। কিন্তু ঠিক না, কিন্তু যে পরিস্থিতি থেকে বাংলাদেশে এখন বাইরে হয়েছে, এই যে এরকম পরিস্থিতি না ভবিষ্যতে না হয়। জি আমার মনে হয় আমরা মোটামুটি এর আগে আমরা দেখেছি, আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম, 75 সালে পট পরিবর্তন হয়েছিল, 90 সালে আমরা দেখেছিলাম এরশাদ সালে পতন হয়েছিল, কিন্তু মানুষ হয়তো অনেক কিছু শেখেনি। কিন্তু আমার মনে হয় আজকের যে ছাত্র জনতা তারা কিন্তু অনেক বেশি, আমি তো খুব ইমপ্রেসড হয়েছি যে তারা কত কিছু বোঝে, কতগুলো দিক তারা দেখছে। এবং আমার মনে হয় যে আমরা যদি তাদের পরে ভরসা রাখি, নতুন নেতৃত্বের প্রতি যদি আমাদের ট্রাস্টটা রাখি, আমি বিশ্বাস করি, আমি সবসময় আমি খুব আশাবাদী, ইনশাল্লাহ বাংলাদেশে সবার জন্য ভালো আসবে। এবং আপনার আমার দায়িত্ব হবে দেশকে ভালোবাসা এবং দেশকে নিয়ে কাজ করা। একটা দেখুন, যদি রাস্তায় যদি একটা কলার খোসাও পড়ে থাকে, ওই কলার খোসাটাও যদি আপনি উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলেন, তাও কিন্তু আপনার জাতির জন্য একটা কাজ করলেন। কারণ ওই কলার খোসাতে পড়ে আপনারই একজন বাংলাদেশি ভাই কিন্তু অ্যাক্সিডেন্টটা করতে পারে। এভাবে আমাদের সচেতন হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে বুঝতে হবে। তাহলেই দেখবেন আমরা সবাই যদি যে যেখানে আসি সেখানে থেকে যদি নিজ নিজ কর্তব্যগুলো করি, আমাদের কর্তব্যের বাইরে গিয়ে এক্সট্রা করার কোনো দরকার নাই, নিজের কাজটাই যদি আমরা ঠিকমতো আমরা করি, তাহলেই দেখবেন দেশ অনেক উন্নতির পথে যাবে। স্বাভাবিক গতিতে দেশটা চললেই অনেক উন্নতি হবে। আপনার কলের জন্য অনেক ধন্যবাদ। তো যাক, আর কি আমরা আলোচনাতে আমরা যে কথা বলছিলাম যে আমরা অবশ্যই আশাবাদী। আমরা মনে করি যে টিম নিয়ে ডক্টর ইউনূস প্রসিড করেছেন, এই টিমে অনেক গণ্যমান্য এবং অনেক ভালো মানুষ আছেন যারা স্ব ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তারা কিন্তু একজন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তি। এমন নয় যে আমরা আগে দেখতাম রাজনৈতিক সরকার হলে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ী, একটা সময় আমরা দেখেছিলাম যে জাতীয় সংসদের অধিকাংশ সদস্যই ছিলেন ব্যবসায়ী, অধিকাংশ সংসদীয় সদস্যই কিন্তু নানা রকমের কারবারের সাথে জড়িত, অনেকেই হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু খেলাপি, সেই খেলাপিকেও সামান্য কিছু পয়সা দিয়ে ওই খেলাপি ঋণকেও তারা আবার জায়েজ করে নিয়ে তারা ক্ষমতায় বসেছেন। একটা সংবাদ আমি দেখলাম যে বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পরে হঠাৎ করে বিভিন্ন পণ্যের দ্রব্য, বিশেষ করে তরকারি, মাছ, এগুলি দাম, মাংসের দাম কিন্তু কমে গেছে। কেন কমে গেছে? বাজার জরিপ করে জানা গেছে যে আগে একটা সিন্ডিকেট, তারা যেমন এই প্রত্যেকটা মার্কেটকে নিয়ন্ত্রণ করত এবং যেখানে 50 টাকায় একটা জিনিস বিক্রি করার কথা ছিল সেটাকে বাধ্য করতো আপনাকে 100 টাকাতে কিনতেই। এখন সেই সিন্ডিকেট, যে সিন্ডিকেট রাজনৈতিক দলের সাথে যাদের ওতপ্রোত সম্পর্ক ছিল, সেই সিন্ডিকেট এখন লুকিয়ে থাকার কারণে জিনিসপত্রের দাম কিন্তু
কমে গেছে। আমরা কোনোভাবেই এই মধ্যস্বত্বভোগীদেরকে উঠতে দেব না, যাতে মাল সরাসরি যাতে চাষির হাত থেকে, যাতে ক্ষেতের ফসল চাষির হাত থেকে সরাসরি আমরা মার্কেটে বাজারে চলে আসতে পারি, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। আরও অনেক সমস্যা আছে। আশা করি ডক্টর ইউনূস একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তিনি বোঝেন অর্থনীতিটা, তিনি খুব ভালো বোঝেন, এবং তার এই মাইক্রো ক্রেডিট যে অর্থনীতি, যেটা নিয়ে সারা পৃথিবীতে তিনি যে যুগান্তরকারী যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন। এবং আমার কথা বলতে কোনো দ্বিধা নাই যে বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে যখন আমি গিয়েছি, আমি বাংলাদেশি বংশোদ্ভূত শুনলে অনেকেই কিন্তু আমাকে ডক্টর ইউনূস নিয়ে প্রশ্ন করেছে। এমনকি আগে আমার তো সৌভাগ্য হয়েছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়তে পড়ার সৌভাগ্য হয়েছিল। ওখানেও কিন্তু আমাকে শিক্ষক এবং ছাত্ররা ডক্টর ইউনূস নিয়ে প্রশ্ন করেছিলেন। একজন কলার বোধে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো হ্যালো মনে হচ্ছে কলারকে আমরা হারিয়ে ফেলেছি। যাক হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসি। এই অনুষ্ঠান আইন অধিকার। এখানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন নিয়ে আমরা কথা বলে থাকি, আপনারাও এই অনুষ্ঠানে যোগদান করেন। হ্যালো, মনে হয় কলার ফিরে আসেন। কলার, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, আপনার কি প্রশ্ন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? জি আমাদের ভালো। রেজা ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা 10 বছর হয়ে গেছে। জি। 10 বছর হয়েছে, আমরা ফ্রি ওভার অ্যাপ্লাই করেছি, ওটা গ্র্যান্টেড হয়েছে। গুড। ফ্রি ওভার। জি। আচ্ছা, এখন আমাদের ফ্রি ওভার বাচ্চা 10 বছরের ব্রিটিশ সিটিজেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে? আচ্ছা, যেটা আপনার লাগবে এখানে মনে রাখবেন যে 2 ধরনের ডকুমেন্ট আমাদের লাগে। এক ধরনের ডকুমেন্ট যেগুলো আমরা জানি যেগুলো লাগবেই, সেগুলো তো আপনি দেবেনই, কিন্তু যখন আপনি ফর্মটা সাবমিট করেন দেখেন ওরা ওই ফর্ম কিছু একটা লিস্ট তারা জেনারেট করে, সেই লিস্টে তারা বলে দেয় এই ডকুমেন্টগুলো আপনি দেবেন। তো যেগুলো আপনি দেবেন সেটা অবশ্যই বাচ্চার যদি কোনো বায়োমেট্রিক কার্ড থেকে থাকে সেটা আপনি দেবেন, বাচ্চার পাসপোর্ট আপনি অবশ্যই দেবেন। আর যেটা লাগবে যে বাচ্চা যে এই দেশে 10 বছর আছে তার কিন্তু প্রুফ, তার বার্থ সার্টিফিকেট দেবেন, এবং ওই যে বললাম বাচ্চা 10 বছর আছে তার প্রমাণ দেবেন স্কুল থেকে এবং তার জিপি থেকে, কারণ বাচ্চা জন্ম থেকে নিশ্চয়ই তার একটা জিপির সাথে তার একটা কানেকশান ছিল, সেই জিপির 10 বছরের রেকর্ডটা দেবেন। এবং স্কুলে যখন থেকে সে হয়তো নার্সারিতে 3 বছর বয়স থেকে নার্সারিতে আসে, ওই নার্সারির রেকর্ড আপনি দেবেন। আর বাচ্চাদের আপনাদের সাথে আসে সেটাও যদি কোনো প্রমাণ থাকে, আপনাদের অ্যাড্রেসে তার কোনো যদি চিঠিপত্র এসে থাকে, সেগুলো আপনি জমা দেবেন। আর ওই যে বললাম যখন আপনি ফর্ম সাবমিট করবেন, ফর্মে কিন্তু বলে দিবে যে আরও কী কী এডিশনাল ডকুমেন্ট লাগবে, বাট এইগুলি আপনাকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ওরা আপনাকে বলে দেবে যে আপনাকে তারা হয়তো একটা অনলাইনে লিঙ্ক দেবে, সেই লিঙ্কে আপনি পাঠাবেন, আপনাকে বাই পোস্টে পাঠানোরও অপশান থাকবে। তা লিঙ্কে যদি আপলোড করতে পারেন আপনি আপলোড করে দিলেন। আমি বলবো আপনি মানে সুবিধার জন্য আপনি লিঙ্কেও পাঠিয়ে দেন, আর একটা সেট আপনার কাছে একটা সেট রেখে আরেকটা সেট বাই পোস্টও পাঠিয়ে দেন। অনেক সময় আমরা দেখেছি আপলোড করলেও কিছু কিছু ডকুমেন্ট মিস হয়ে যায়। আচ্ছা, বাচ্চা পাসপোর্ট হয়ে যায়, আমাদের তো 2.5 বছর করে দিয়েছে, আমাদের কোনো বেনিফিট পাবো? আপনারা কোনো বেনিফিট পাবেন না। আপনাদেরকে যে 10 ইয়ারের রুটে আছে সেই 10 ইয়ারের রুটে আপনারা থাকবেন, আপনাদের জন্য কোনো অবস্থা পরিবর্তন হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন, কি করতে পারি আপনার জন্য? আমি বর্তমান যে সরকার, ছাত্র জনতা সরকারকে আমি অন্তরস্থলটাকে ধন্যবাদ জানাই। আর আমি আপনার বাংলাদেশের মানুষকে আমি অনুরোধ করবো ওদের উপরে বিশ্বাস রাখার জন্য, যে বৈষম্য বিরোধী যে সরকার আইছে, সরকারটারে সর্বপ্রকার সাধারণ মানুষের সহযোগিতা করতাম। আর যে ডক্টর ইউনূস এই সাধারণ বাংলাদেশের লিডার নাই, একটা ওয়ার্ল্ড ফেমাস লিডার। এই লিডারটাকে সারা ওয়ার্ল্ডে কিছু আশা করে। তাদের ডক্টর ইউনূসের সরকারে আসার আগেই তাদের একটা ক্যাম্পেইন আছে 3-0 বৈষম্য বিরোধী, পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ এবং ওয়ার্ল্ডের যে ক্রাইসিস চলতেছে সারা ওয়ার্ল্ডের, এই ক্রাইসিসটারও তারা আন্ডার কন্ট্রোলে আনা। আর আগে তো আমরা মোগল সরকারও দেখছি, মুজিব সরকারও দেখলাম, জিয়াউর রহমান সরকার দেখছি, আর শেখ হাসিনা দেখছি, এরশাদ দেখছি। এখন আমরা
দেশের আমি অনুরোধ করবো, ভরসা রাখলাম বৈষম্য বিরোধী যেটা ভেদাভেদ, যেটা সাধারণ মানুষের সমান অধিকার পাইব, এটার লাগে আমি বিশেষ করে অনুরোধ করি যে সারা দেশের মানুষ ধৈর্য করতে আমরা সময় লাগুক, আমরা কোনো দলের মাথা করতে না, আমরা দেশের নিরাপত্তা পাই। থ্যাংক ইউ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। আপনাকে বলে রাখি, আমরা যখন বাংলাদেশে আমরা স্বাধীনতা সংগ্রাম করছিলাম এবং যখন সেই 17ই এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণা করা হয়, তখনও কিন্তু বলা হয়েছিল সাম্য বৈষম্য বিরোধী করে সবার সমতা নিয়ে একটা বিচার নিশ্চিত করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই যে ধর্মনিরপেক্ষতা, এই যে সমাজতন্ত্র, এগুলো কিন্তু কখনোই, এই যে আপনি যদি দেখেন যে তাজউদ্দিন সাহেবের যে ঘোষণা ছিল, যেটাকে আমরা সনদ হিসেবে ধরে নিয়ে যে আনুষ্ঠানিক, আমরা জানি যে তার আগেই 25শে মার্চের রাতে যখন হামলা হলো, তারপরেই কিন্তু আমাদের বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করলো। আমরা দেখলাম চট্টগ্রামে তৎকালীন মেজর জিয়া বললেন উই রিভল্ট, কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন, অনেক ঘটনা ঘটে গেল। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে একটা সরকারের অধীনে যেটা ঘোষণা হলো মুজিবনগর ঘোষণার পরে, সেখানে কিন্তু এই যে ধর্মনিরপেক্ষতা, এই যে সমাজতন্ত্র, এগুলো কিন্তু ছিল না। এগুলো অনেক পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু এটাকে আমাদের ভিতরে আনা হয়েছে। মূল কিন্তু ছিল বৈষম্যহীন, সাম্য এবং বিচার নিশ্চিত করার ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হয়েছিল। সেখান থেকে আমরা সরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আমি বিশ্বাস করি যে আমাদের এই যে বাংলাদেশ, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি নাস্তিক, যে ধর্ম মানে না, তারও কিন্তু বাংলাদেশ। আপনি ধর্ম মানলেন কি না মানলেন না, সেটার বিচারের ভার তো আমার আপনার হাতে নয়। সেটার বিচারের ভার হচ্ছে যিনি স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোথাও বলেনি তুমি একটা অমুসলমানের বিচার করো না। আমরা দুনিয়াতে মানুষ কি ঘটনা ঘটাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি কি করছে, সেটার জন্য বিচার করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে। কে ধর্ম মানলো, কে মানলো না, কে নামাজ পড়লো, কে নামাজ পড়লো না, কে পূজা করলো না, মসজিদে গেল না, এটার বিচার করার ভার কিন্তু আমাদের হাতে নয়। এটার বিচারের ভার আমাদের নয়। তা আমরা কিন্তু এটাকে ভুলে যাই। এটা ভুলে গিয়ে এই বাড়াবাড়ি করে, দেখেন আল্লাহ কখনো বাড়াবাড়িকে কিন্তু সহ্য করে না, এটা কিন্তু মনে রাখবেন। তো যাই হোক আর কি, আমরা আশাবাদী, আপনার মতো আমি আশাবাদী। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সবসময় চোখ কান খোলা রাখতে হবে। কাউকে আমরা ব্ল্যাঙ্ক চেক আমরা দেব না। তবে এটা প্রমাণ করেছে যে জনগণের শক্তি, জনতার শক্তি যে কত বড়। আজকে দেখুন, ভারত থেকেও একজন কংগ্রেস নেতা বলেছেন যে বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তারা যেভাবে টেনে হেঁচড়ে একটা স্বৈরচারী সরকারকে নামাতে পারে, আমরাও এভাবে ভারতেও স্বৈরচারী সরকারকে নামাতে পারবো। তো দেখুন, বাংলাদেশ কিন্তু অলরেডি বিশ্বের একটা এক্সাম্পল হয়ে কাটছে। আমরা 9 মাসে দেশটাকে স্বাধীন করেছি, কত কিছু আমাদের করার সম্ভাবনা আছে। আপনি এই বিদেশে 1.5 কোটি বাঙালিরা কোটি কোটি টাকা আমরা বাংলাদেশে পাঠাচ্ছি। তো এই যে আমরা করছি দেশের জন্য আমাদের কন্ট্রিবিউশন, এটাকে ভালো কাজে আমাদের লাগানো উচিত। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, আপনার কথা শুনছি। জি, আপনি বলছেন, আমার সাথে কথা বলছেন। আমার একটা প্রশ্ন হইল, জি স্পাউস ভিসা আইছে আমার ছেলের বউ, জি, তার এক্সটেনশনের লাগে এখন কি করতে হবে? আচ্ছা, উনি কবে আসছেন? উনি কি 18,600 ইনকাম দেখিয়ে? জি জি, ওনাকে 18,600 ইনকাম দেখাতে হবে। আর যেটা লাগবে, ওনাকে A2 ইংলিশ টেস্ট পাস করতে হবে এবং ওই অ্যাকোমোডেশন দেখাতে হবে, এবং দেখাতে হবে উনি এবং আপনার ছেলে তারা দুজন একসাথে একই অ্যাড্রেসে থাকে। তো একই অ্যাড্রেসের 2 বছরের বিভিন্ন চিঠিপত্র, কমপক্ষে আমি বলবো 6টা লেটার, আরও বেশি হলে আরও ভালো, একই অ্যাড্রেসে ওনার নামে এবং আপনার ছেলের নামে বা দুজনের জয়েন্ট নামে বা সেপারেট নামে কিন্তু একই অ্যাড্রেসে আসছে, এটা দেখাতে হবে। আর ওই যে বললাম যে তার ইনকাম এবং একসাথে আছে, এটা দেখাতে হবে, এবং ইংলিশ টেস্ট এবং অ্যাকোমোডেশন। নয়া সরকার আসাতে কোনো কিছু পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, নয়া সরকার আসতে যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে, আপনি কি বাংলাদেশের কথা বলছেন নাকি ব্রিটেনের কথা বলছেন? হ্যাঁ, এদেশে তারা যেটা হয়েছে যে, আপনি জানেন যে এখন স্পাউসের জন্য 29,000 যেটা আছে ইনকাম, এটাকে তারা আপাতত 29,000-এই তারা স্থগিত রেখেছে। এবং তারা আরও মাইগ্রেশন যে আছে, মাইগ্রেন্ট যে অ্যাডভাইজারি কমিটি, তাদের সাথে তারা কথা বলছে, এবং পরবর্তীকালে তারা চেঞ্জ করতে না করতে পারে। যে টেস্টটা ওই আপনার A2-তে আছে, A2 থেকে টেস্টে তারা পরিবর্তন করেনি। সরি, না A1 না, A2।
এটা আরেকটু হায়ার। A1 হচ্ছে সবচেয়ে নিচে, A2 হচ্ছে তার থেকে আরেক ধাপ উপরে। আর B1 আর লাইফ ইন দ্য ইউকে কখন করতে হবে? লাইফ ইন দ্য ইউকে করতে হবে, B1 আর লাইফ ইন দ্য করতে হবে যখন উনি 5 বছর হয়ে গেলে সেটেলমেন্টের জন্য যাবেন। আচ্ছা, এর আগে A2 এখনকার জন্য A2। কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে? 28 দিনের মধ্যে। 28 দিনের মধ্যে? ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে। তাহলে আমি বলবো উনি আপনার ডিসেম্বরের 3 তারিখের পরে করবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে এখন আমরা এদেশে নিয়ে আমরা কথা বলি। এদেশে আমরা আনফর্চুনেটলি দেখলাম যে একটা অ্যান্টি ইমিগ্রেন্ট রায়ট চলছে, বেশ অনেকেই ভাঙচুর হয়েছে, অনেকেই আহত হয়েছেন এবং পুলিশ, যেমন আমার মনে আছে যে ইস্ট লন্ডনে আমাদের অনেকের অফিসে আমাদেরকে সাবধানবাণী দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আমাদের অফিসগুলিতে হামলা হতে পারে। বিশেষ করে সেই সমস্ত ল প্র্যাকটিস যেখানে আমরা ইমিগ্রেশন নিয়ে প্র্যাকটিস করি, আমাদের জন্য যেহেতু অনেক ইমিগ্রেন্ট এদেশে থাকার অনুমতি পায়, এই জন্য আমাদের পরে কিন্তু খুব আসে। ল সোসাইটি থেকে আমরা চিঠি পেয়েছি এবং আমরা লিগাল এড এজেন্সির কাছ থেকেও আমরা পেয়েছি চিঠি, আমাদেরকে সাবধানে থাকার কথা বলা হয়েছে। এর আগের দিন একদিন আমাদেরকে অফিসে এসে বলেছিল, এটা বোধহয় খুব সম্ভবত সোমবারে বা মঙ্গলবারে বলা হয়েছিল যেন আমরা 4টের মধ্যে সব টপগুলো বন্ধ করে ফেলি। তো আমরা আশা করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এই যে একটা অ্যান্টি ইমিগ্রেন্ট যে একটা ক্যাম্পেইন চলছে, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। যারা এই দেশে ইমিগ্রেন্ট আছেন, আমার আপনার মতো আমরা সবাই কিন্তু এই দেশেরও নাগরিক। এখানেও কিন্তু বাংলাদেশে যেমন বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, আমাদেরকেও কিন্তু এখানে বৈষম্যহীন একটা ব্যবস্থা আমরা চাই, যেখানে কারোর বর্ণের জন্যে আমার গায়ের রং কালো, গায়ের চামড়া কালো, এটার জন্য আমি যেন কোনোভাবেই কোনো রকমের সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো রকম সাম্প্রদায়িক হয়রানির শিকার যাতে না হই, এটা আমাকে দেখতে হবে। ব্রিটেনের আমরা জানি মোটামুটি খুব ভালো একটা রেকর্ড আছে। আমরা অন্যান্য দেশের মতো, ইউরোপের অনেক দেশের চাইতে এখানে আমরা বলবো যে সম্প্রীতি অনেক ভালো, সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভালো। তো সেটা যাতে আরও উন্নত হয় সেদিকে আমাদেরকে দেখতে হবে। তো ইমিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা এখনও দেখতে পাচ্ছি যে অনেকে যে আশা করেছিলেন যে শ্রমিক দল ক্ষমতায় গেলে ইমিগ্রেশনের ব্যাপক পরিবর্তন হবে, অবৈধ ইমিগ্রেন্টদেরকে মাফ করে দেওয়া হবে, এরকম কিছুই এখনও ঘটেনি। মাপের কোনো কনসেপ্ট নাই, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে রক্ষণশীল দলের যে পরিকল্পনা ছিল যে তারা নেট ইমিগ্রেশন কমাবে, সেটার দিকেই কিন্তু এগোচ্ছে, সেদিকে এগিয়ে যাচ্ছে নেট ইমিগ্রেশনের দিকে। তারা কিন্তু বাড়ানোর দিকে, ইমিগ্রেন্ট বাড়ানোর দিকে বলে না। একটা লেবার গভর্নমেন্ট আসার পরে কি পরিবর্তন হয়েছে, যেটা অনেকে আশা করেছিলেন, আমাদের কমিউনিটির অনেকে আমার কাছে বলেছিলেন নির্বাচনের আগে যে শ্রমিক দল ক্ষমতা আসলে যেটা হবে যে বহুত ইমিগ্রেন্টকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, ওয়ার্ক পারমিট চালু হবে, বহুত লোক এদেশে আসতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ নেট মাইগ্রেশন, দ্যাট মিনস মাইগ্রেশনের সংখ্যা কমানোর যে পরিকল্পনা ছিল রক্ষণশীল দলে, সেই পরিকল্পনা থেকে কিন্তু শ্রমিক দলরা সরে আসছে না। একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলারের সাথে কথা বলি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ডকল্যান্ড থেকে বলছি। আমি আজকে 2 বছর প্রায় আগে আমার মা এদেশে ছিলেন, ওনার ফ্রি সেটেলমেন্ট আছে, কিন্তু যখন ছিলেন তখন ওনার বায়োমেট্রিক কার্ডটা তখন হাতে এসে পৌঁছায় না। ইন দি মিন টাইম প্রায় 1 বছর থাকার পরে কয়েকবার নক করা হয়েছে হোম অফিসে, তারা বলতেছে যে আমরা পাঠাইছি, কিন্তু আমি ডোরে পাই নাই। কয়েকবার আমি সলিসিটার দিয়ে ওনাকে করা হয়েছে। পরে আমার বোন বাংলাদেশে বেশ অসুস্থ ছিল, তখন আমার মা চলে গেছেন। এখন আমার মার তো বায়োমেট্রিক কার্ড আমি হাতে পাই নাই, প্লাস আমার মাকেও আমি আর আনতে পারি নাই। এখন এটা কি করণীয়? আপনার মা কতদিন বাংলাদেশে গেলেন, মানে ছিলেন কতদিন, মানে এখন আসেন কতদিন? 6 মাসের বেশি? 6 মাসের বেশি, প্রায় 1 বছর 1.5 বছর। তখন প্রবলেম হয়ে গেছে কি এই 1 বছরের বেশি থাকার কারণে উনি হয়তো ওনার সেই রাইটটা উনি হয়তো হারাই ফেলেছেন। তো আপনাকে হয়তো বা আবার নতুন করে, এই মুহূর্তে আপনাদের কি স্ট্যাটাস, আপনারাও কি প্রি সেটেল নাকি সেটেল স্ট্যাটাস আছেন? না, আমরা ফ্রি সেটেল।
আমাদের সবার ইনডিপেন্ডেন্ট লিভ আছে, আমাদের ইনডিপেন্ডেন্ট লিভ আমরা ইউরোপিয়ান থেকে আসছি। না, আপনাদের সবাই এখন সেটেল স্ট্যাটাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তা আপনারা আবার আপনার মায়ের জন্য আবার মনে হয় নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারেন, যেটা ওই সময় আপনারা করলে ভালো করতেন। সেটা হচ্ছে যে আপনারা একটা ফর্মাল কমপ্লেন করে, এবং কমপ্লেনে রেসপন্স না আসলে আপনার জুডিশিয়াল রিভিউ করা উচিত ছিল, তাহলে আপনারা বায়োমেট্রিক কার্ডটা পেতেন। আমি কয়েকবার সলিসিটরকে দিয়ে আমি হোম অফিসে নক করছি, ওনারা বলতেছে আমরা ডোরের লেটার পাঠাইছি, বায়োমেট্রিক কার্ডটা পাঠাইছি, কিন্তু আমি পাইনি, কারণ আমি কন্টিনিউ হাউসেই থাকি। হ্যাঁ, যেটা ওই সময় বলা উচিত ছিল যে আপনার বাসায় ডেলিভারি না দিয়ে আপনার সলিসিটরের অফিসে ডেলিভারি দিতে, তাহলে এটা মিস হতো না। এবং ওরা যখন দিচ্ছে না তখন আপনি ফর্মাল ওদের কমপ্লেন হওয়া বেসে কমপ্লেন করতে পারতেন, কিংবা জুডিশিয়াল রিভিউ করতে পারতেন। এখন আমার মনে হয় যেহেতু উনি এতদিন বাইরে আছেন, কারণ নিয়মিত 6 মাসের বেশি একটানা থাকা যায় না, সেক্ষেত্রে উনি হয়তো বা, আমি জানি না, আপনি এটা খোঁজ নিয়ে দেখতে পারেন, হাইলি লাইকলি যে উনি হয়তো ওনার ওই রাইটটা হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। না, আমার এইজ তো অনেক, এখন তার নতুন করে অ্যাপ্লাই করলে মনে হয় না যে দিবে, কারণ ওনার এইজ 84 চলছে। না, আপনি ওনাকে দুইটা রুলেই ওনাকে অ্যাপ্লাই করে আনতে পারেন। একটা হচ্ছে যে আপনি যেটা আছে যে পুরনো যে ল বা যেটাকে তারা বলছে উইথড্রল এগ্রিমেন্টে এক্সিটের, সেটার আন্ডারও আপনি আনতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি নর্মাল ইমিগ্রেশনের লতেও আনতে পারেন, সেখানে অবশ্যই আপনাকে অনেক ফি পেমেন্ট করা লাগবে। আমার মার যে ফ্রি সেটেলমেন্টটা আছে, ওইটা তো এখন ডিসেম্বরের পরে আর কোনো ইস্যু হচ্ছে না। না, ওনার যে প্রি সেটেলমেন্ট যেটা আছে, উনি যেহেতু 6 মাসের বেশি বাইরে ছিলেন, তো উনি হয়তো এটা হারিয়ে ফেলেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো যেহেতু যদি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে তো উনি আর প্রি সেটেল স্ট্যাটাসে থাকছে না, কারণ 6 মাসের বেশি একটানা থাকার একটা ছিল, বাধ্যবাধকতা ছিল। ঠিক আছে, যেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে তার এখনো আছে কিনা, আর না থাকলে তখন আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। না, প্রি সেটেলমেন্টটা আমার হাতেই আছে, ডকুমেন্ট আমার হাতেই আছে। আপনি জিনিসটা বুঝতে পারছেন না, উনি যেহেতু দেশে নাই, আপনার কাগজ থাকলে তো কোনো লাভ নাই। আপনার কাগজ থাকতে পারে হাতে, কিন্তু আপনার তাদের পারপাসের জন্য এটা হয়তো তারা হয়তো এটা চলে গেছে, বুঝতে পেরেছেন? ওকে, নো প্রবলেম। আমরা আবার ইমিগ্রেশন আপডেটে ফিরে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে সেরকম কোনো অ্যামনেস্টি আছে বলে মনে হচ্ছে না। একটাই যেটা বড় যে চেঞ্জ আমরা দেখছি, সেটা হচ্ছে এই যে রুয়ান্ডা পাঠানোর যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ করা হয়েছে, কিন্তু এদেশ থেকেই তাদের কেস প্রসেস করবে। এবং যে সমস্ত কেসগুলি ইনলিগাল মাইগ্রেশন অ্যাক্টের আন্ডার আগে বলা হয়েছিল যে তাদের কেসটা অ্যাডমিট করা হবে না, ওদেরকে এখন বলা হচ্ছে যে না, তোমার কেসটা এখন এদেশে আমরা দেখব। কিন্তু আবার যেটা আমি দেখছি যে গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে যে দ্রুত কেসগুলিকে নিষ্পত্তি করে এদেশ থেকে পার করে দেওয়া, সে ব্যাপারে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। আমরা জানি যে একটা টাস্ক ফোর্স গঠন করা হবে, যাতে চ্যানেল পাড়ি দিয়ে আসা লোক স্টপ করতে পারে। আর আরেকটা ফোর্সের কাজ হবে এদেশ থেকে যাদের কেসগুলি রিফিউজ হবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, এদেরকে তাড়াতাড়ি এদেশ থেকে বার করে দেশে পাঠিয়ে দেওয়া। আরেকটা পরিকল্পনা তারা নিচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন দেশের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেই সমস্ত দেশে কী করে দ্রুত গতিতে তারা লোক পাঠিয়ে দিতে পারে, সেই ব্যাপারে একটা পরিকল্পনা তারা আছে। আমরা জানি যে আগের সরকারের সময় অলরেডি ব্রিটেনের সাথে আলবেনিয়ার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারা ভিয়েতনামের সাথে আলোচনা করছিল। বাংলাদেশের সাথেও মোটামুটি একটা ডিল হয়েছে যে প্রায় 11,000-এর মতো বাংলাদেশিকে ফেরত নেওয়া হবে, এবং যাদেরকে ফেরত নেওয়া হবে এদেরকে কোনো ইন্টারভিউ ছাড়াই কিন্তু ফেরত পাঠানো হবে। জানি না এটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়েছে কিনা। তো আরেকটা যেটা ভালো খবর, সেটা হচ্ছে এই যে স্পাউসের ব্যাপারে, স্পাউস ভিসার জন্য যে বর্তমানে যে থ্রেশহোল্ড আছে 29,000, বর্তমান সরকার এটাকে 29,000-ই আপাতত স্টপ রেখেছেন। তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির সাথে তারা বসবেন এবং তারা দেখবেন। তা আমরা সবসময় বলেছি যে এটা একটা বিশাল অঙ্ক, এই অর্থ খুব কম লোকই এদেশে আয় করে। এবং আগের সরকারের পরিকল্পনা ছিল এই বছরের শেষে এই 29,000 থেকে 34,500 এবং
আগামী বছর 38,700-তে উন্নীত করবে। এটা হলে কিন্তু আমাদের কমিউনিটির অনেকেই বা অধিকাংশ লোকই কিন্তু স্পাউস আনতে পারবে না বা এদেশ থেকে তারা স্পাউসকে স্পন্সর করতে পারবে না। দেখা যাক মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি থেকে কী ধরনের অ্যাডভাইস করে। আরেকটা পরিবর্তন হচ্ছে যেটা আমরা সবাই জানি যে এই বছর শেষ থেকে কিন্তু আর বিআরপি কার্ড থাকে না। সমাবেশ এখন আহ্বান জানিয়েছে যাদেরই বিআরপি কার্ড আছে তারা সবাই যেন একটা অ্যাকাউন্ট খুলে অনলাইনে অ্যাপ্লাই করে। আমার মনে হয় যে এই ব্যাপারে হোম অফিসের গাইডেন্স আছে, যারা চান তারা অনলাইনে গিয়ে গুগলে যেয়ে এটা তারা দেখতে পারেন এবং স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেওয়া আছে যে কীভাবে করলে আপনি এই ই ভিসাটা পেতে পারবেন। আর যারা এই ব্যাপারে যারা কম্পিউটার লিটারেট নয় বা কম্পিউটার চালাতে প্রবলেম হয় তাদেরকে আমি বলবো যে আপনারা তাহলে আপনাদের আইনজীবীর সাথে পরামর্শ নেন বা অনেক এনজিও আছে তারাও হয়তো হেল্প করবে। কিন্তু মোটামুটি আগামী 3-4 মাসের মধ্যে এই কাজগুলি কিন্তু করে ফেলতে হবে, নইলে অনেক সমস্যা দেখা দেবে। আর অন্য ক্ষেত্রে ইমিগ্রেশনে আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না, এখনও আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেটা এর মধ্যে আমরা দেখেছি যে টেরোরিজমের অভিযোগে বা আমরা দেখেছি যে ইসলামিক স্টেটের সাথে জড়িত থাকার কারণে ব্রিটেনে নাগরিকত্ব বাতিল হয়েছে এবং সে নাগরিকত্ব বাতিল করার মামলাতে সুপ্রিম কোর্টও কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তার বিরুদ্ধে গিয়েছে। এই ধরনের মামলাগুলি আপনার বিরুদ্ধে যখন একটা সিকিউরিটির মামলা করা হয় যে আপনি এমন কোনো কাজে আপনি যুক্ত হয়েছেন যে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির সম্মুখীন, তখন কিন্তু এই অ্যাপিলটা সাধারণ ট্রাইব্যুনালে হয় না। এটার জন্য একটা স্পেশাল একটা ট্রাইব্যুনাল আছে, সেখানে এই মামলাটা হয়। এবং এক্ষেত্রে অনেক ধরনের প্রসিডিউরাল অনেক জটিলতা আছে। অনেক ক্ষেত্রে আপনি জানতেও পারবেন না যে কী ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। এবং আনফর্চুনেটলি এখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং এভাবে অনেকেরই আমরা দেখেছি যে অনেকেরই নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। মামলা শামীমা বেগম নিয়ে তো আমরা এর আগেও কথাবার্তা বলেছি। আপনারা দেখেছেন কিভাবে শামীমা বেগমের বিরুদ্ধে অভিযোগ করে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। আমার মতে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই সবগুলি কেসই একটা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। কেউ যদি টেরোরিজমের সাথে যুক্ত হয় তবে তাকে শাস্তি দাও, সে এদেশের জেলে সে ভুগবে। কিন্তু জন্মগতভাবে যে লোকটা ব্রিটিশ, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া বা যে ছোটোবেলা থেকে ব্রিটিশ তার নাগরিকত্ব কেড়ে নেওয়া আমি কখনোই সমর্থন করি না। একটা কথা এখানে আমি বলে রাখি, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। 5ই আগস্ট আমরা দেখেছি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা দেখেছি যে এই পরের দিন থেকেই 6ই আগস্ট থেকেই বেশ কিছু মানুষ আমাদের কাছে এসেছেন এবং তারা নিশ্চয়ই উন্নয়নের কাছে এসেছেন যে তারা তাড়াতাড়ি করে নিজেদের অবস্থা পাল্টাচ্ছেন। তাদের কথা হচ্ছে যে তারা এখন অ্যাসালাম চাইবেন, বলবেন যে তারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সমর্থক আছেন। এবং যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, অনেকেই হয়তো জেলে যাচ্ছেন, অনেক আওয়ামী লীগের অনেক নেতার বাড়িতে ভাঙচুর হচ্ছে। তো তারা এখন আওয়ামী লীগ বনে গিয়ে তারা অ্যাসালাম ক্লেম করতে চাচ্ছেন। তো এই ধরনের যারা আছেন তাদের জন্য আমার উপদেশ হচ্ছে এই, দেখুন বর্তমানে আওয়ামী বিরোধী কোনো সরকার কিন্তু ক্ষমতায় নাই। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি বলতে পারেন না যে বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদেরকে পারসিকিউট করছে। আর বিএনপি কিন্তু সরকারে নাই। বিএনপি কোনোদিন সরকার আসতে পারবে কিনা আমরা জানি না। ফলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে যে রেষারেষি, সেটাকে ক্যাপিটালাইজ করে কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন করলে তেমন কোনো লাভ হবে না। তো এই জন্যে
দেখতে হবে। আপনি মানে সরকার পরিবর্তন হলেই আপনি ভুল পাল্টাবেন, ভুল পাল্টে বলবেন আমি আওয়ামী লীগ করতাম, আমার পরে আঘাত আসছে, এরকম কিন্তু নয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ। তো আমরা যে কথা বলছিলাম যে বাংলাদেশে একটা পরিবর্তন হওয়ার সাথে সাথেই একটা হুজুগ শুরু হয়ে গেছে। অনেকেই এখন তারা আওয়ামী লীগ করতেন, তারা শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন, এখন দেশে গেলে তাদের প্রবলেম হবে, এই ধরনের কথাবার্তা বলে তারা এখন রাজনীতি আশ্রয় চাচ্ছেন। কিন্তু এখন মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু যদিও একটা আমরা দেখতে পাচ্ছি একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। এই সরকার যদিও আওয়ামী লীগের পরবর্তী সরকার, কিন্তু তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো এজেন্ডা আছে এমন কোনো কিছু নাই। যদি এমন হতো যে বিএনপি সরকার ক্ষমতা আসছে এবং আওয়ামী লীগের প্রতি অত্যাচার করছে, তাহলে হয়তো একটা কথা ছিল। তা আমরা এই মুহূর্তে এই ধরনের কোনো ঘটনা এই দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একটা ব্যাপার মনে রাখতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি কী ধরনের আওয়ামী লীগের সরকারের সাথে আপনার সম্পৃক্ততা ছিল, সেটাও কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কী কাজ করলে আপনার প্রতি বর্তমান সরকার আপনাকে একটা ব্যবস্থা নেবে। আমরা তো যেটা চাচ্ছি যে মানবাধিকার বাংলাদেশে জোরালোভাবে প্রতিষ্ঠিত হোক। তাই যদি হয় তাহলে আপনি যদি এই সরকারকে সমালোচনা করেন তবে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে তৎকালীন সরকারের কোনো ধরনের সমালোচনা করলে, এমনকি ফেসবুকে কোনো পোস্ট দিলে, টেলিফোনে পর্যন্ত সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে আলোচনা করলে সেই টেলিফোন থেকে ধরে নিয়ে আমরা শুনেছি যে সেই টেলিফোন থেকে সেই ফোনালাপ পিক করে মানুষকে ধরা হয়েছে এবং 700 থেকে 1000-এর উপরে মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার জন্যে। তা আমরা আশা করি যে নতুন সরকার এই ধরনের কোনো ব্যাপার তারা দেখবেন না। যত কারাকানুন আছে ইনক্লুডিং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটার কিন্তু দ্রুত এগুলি বাতিল করতে হবে এবং করা উচিত হবে। তো ফলে আপনি যদি বর্তমান সরকারের সমালোচনা করেন বা বিএনপির সমালোচনা করেন বা এটা নিয়ে লেখালেখি করেন, এটার জন্য তো বাংলাদেশে এই মুহূর্তে ফিরে গেলে আপনার কোনো বিপদের কোনো সম্ভাবনা নাই। এই জন্য শুধু আওয়ামী লীগ করি এটার কারণে এই মুহূর্তে বা আওয়ামী লীগকে সমর্থন করি এটার কারণে বাংলাদেশে ফিরে গেলে আমার উপরে অত্যাচার হবে, এটা ঠিক মনে করা কঠিন হবে। আমরা জানি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাসায় ভাঙচুর হয়েছে। আপনি তো খোঁজ নিয়ে দেখেন তবে দেখবেন ওই যে নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় মানুষের অনেক অভিযোগ ছিল। এমন কোনো নেতা বা আওয়ামীপন্থী কারো বাসায় হামলা করা হয়নি যিনি জনসম্মুখে বা জনগণের কাছে যিনি একটা সৎ, বিচক্ষণ, নিরপেক্ষ লোক হিসেবে যিনি ছিলেন। তো আর এই যে জনরোষ আছে, জনরোষটা কিছুদিনের মধ্যে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তো সেক্ষেত্রে যদি হয়, যদি জনগণ যদি আর তার জনরোষ কমে যায়, তাহলে তো ক্ষুদ্র আওয়ামী লীগ করেন এ ব্যাপারে তো অ্যাসালাম ক্লেম করে লাভ হবে না। কেন হবে না? কারণ যতদিন আপনার লাগবে ক্লেমটা প্রসেস করতে করতে, আপনার মেন ইন্টারভিউ হতে 6 মাস হতে লেগে যাবে। এই 6 মাসের মধ্যে দেখবেন এই সব অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তো ফলে আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকারের সাথে খুব আপনার শক্তভাবে কোনো সম্পর্ক না থাকলে, যেটার কারণে বাংলাদেশে গেলে আপনি হয়তো বিচারের সম্মুখীন হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি সঠিক বিচার পাবেন না, আপনার বিরুদ্ধে বেইনসাফি হবে, তাহলে আপনি অ্যাসালামের কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে আপনার নিজের রোলও কিন্তু উঠে আসবে যে বাংলাদেশে আপনি নিজে কি কোনো মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ছিলেন কি না, আপনি কি নিজে কাউকে বলে অত্যাচার করেছেন। যেমন ধরুন আজকে আমরা বাংলাদেশে জানতে পারছি যে সাবেক সরকারের সময় অনেক বিরোধী নেতাকে ধরে নিয়ে গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে এবং টর্চার করা হয়েছে এবং ওরা অনেকের নাম কিন্তু সামনে এসেছে যে অমুক অমুক তারা এই ধরনের নির্যাতনের সাথে যুক্ত ছিলেন। এখন এরকম নামের কেউ যদি এদেশে পালিয়ে আসেন এবং পালিয়ে এসে যদি বলেন আমি তো অমুক ছিলাম, আমি তো এরকম 100 মানুষকে নির্যাতন করে খুন করেছি, এখন আমাকে দেশে গেলে বিচার করা হবে, মেরে ফেলা হবে, তাহলে এই লোকটা যদি এখন রাজনৈতিক আশ্রয় চায় তিনি কিন্তু এক্সক্লুডেড হবে। রিফিউজি কনভেনশন কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কেউ যদি মানবাধিকার মানবতাই
বিরোধী কাজ করে থাকে, ওয়ার ক্রিমিনাল হয়ে থাকে, তবে তাকে কিন্তু রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না, তাকে কিন্তু বাদ দেওয়া যেতে পারে। আবার এদেশের আইনও বলেছে যদি কেউ কোনো চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকে, টেররিস্ট হয়ে থাকে, তবে তাকে কিন্তু রাজনৈতিক আশ্রয় বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দ্বারা হয়তো দেবে না। তো সেক্ষেত্রে আপনার একটাই উপায় হবে যে আপনি হয়তো বলবেন বাংলাদেশে ফিরে গেলে আমি মৃত্যুদণ্ডের সম্মুখীন হব, যেহেতু মৃত্যুদণ্ড ব্রিটেন অনুমোদন করে না, এবং কেউ যদি মৃত্যুদণ্ডের সম্মুখীন হয় সেক্ষেত্রে তাকে তারা এই দেশে পাঠাবে না। এটা আর্টিকেল 3 11 কনভেনশন অফ হিউম্যান রাইটস, সেটা পরিপন্থী। আপনি হয়তো আর্টিকেল 3টা প্লিড করতে পারেন, আগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে গেলে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে, আন্ডারটেকিং তার থেকে নিতে হবে যে বাংলাদেশে গেলে যেন আপনাকে কোনোভাবেই মৃত্যুদণ্ড প্রদান না করা হয়, যাবজ্জীবন হলে সেটা ঠিক আছে। তো এই ধরনের কারণ ছাড়া আজকের এই মুহূর্তে আমি আওয়ামী লীগের কাউকে, মানে যারা আওয়ামী লীগ করছেন এরকম কাউকে আমি রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য বলে মনে করছি না। আমাদের আসলে এখনই একটা ব্রেকে যেতে হবে, আজানের কারণে আমাদের এই সেগমেন্টে বেশ কিছু বিঘ্ন হলো, বাট আজানটাও তো খুব ইম্পর্টেন্ট ছিল, জরুরি ছিল। তা আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হলো, এই পরিবর্তনের প্রেক্ষিতে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে, কারণ আমরা ইতিমধ্যেই বেশ কিছু কোয়েরি পেয়েছি, বেশ কিছু লোক পেয়েছি যারা জানতে চেয়েছেন যে এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের কারণে তারা কি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন কিনা। রাজনৈতিক আশ্রয় সবাই চাইতে পারেন, কিন্তু এটাকে কতটা মানুষ মানে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ বাংলাদেশে এখনই ওই রকম কোনো ঘটনা ঘটছে না যে বর্তমান সরকার বলেছে যে আওয়ামী লীগ দল ব্যান হয়ে গেছে বা যারা আওয়ামী লীগ করেই শাস্তি পাবে, যেটা আমরা এখন দেখছি যে কিছু জনরোষের শিকার হচ্ছেন। তো এটাও আমাদের ধারণা যে আগামী 1-2 সপ্তাহের ভিতরে এটা বন্ধ হয়ে যাবে। এবং কেউ যদি এখন অ্যাসাইলাম চানও, বাই দ্য টাইম তাদের ইন্টারভিউ আসবে দেখা যাবে বাংলাদেশে মোটামুটি শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর যেহেতু আওয়ামী লীগের চিরাচরিত প্রতিদ্বন্দ্বী বিএনপি এখন ক্ষমতায় নাই, ফলে এটা বলা খুব কঠিন হয়ে যাবে যে আমাকে এখন বিএনপিরা মারবে বা কাকে আমি ভয় করি। মনে রাখবেন, আপনি যখন পলিটিক্যাল অ্যাসাইলাম চাচ্ছেন, রাজনৈতিক অ্যাসাইলাম চাচ্ছেন, তো তখন সেখানে আপনাকে জিজ্ঞাসা করে যে কাকে তুমি ভয় করো, কার থেকে তোমার ভয়টা আসছে। তো সেক্ষেত্রে তারা বলেন যে আমি অমুককে ভয় করি। অধিকাংশ ক্ষেত্রেই যারা রাজনৈতিক চান তারা কিন্তু সেই দেশের বর্তমান সরকারকে ভয় করেন। আমরা জানি যে অনেকেই ইতিপূর্বে যারা বিএনপি বা জামাতের কর্মী হিসাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ছিলেন, এখন যেহেতু বিএনপি আর বিএনপি বা জামাতের কর্মীদের আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, সেক্ষেত্রে যেটা হতে পারে যাদের ক্লেমগুলি পেন্ডিং আছে, এটা সম্ভব যে তাদের ক্লেমগুলি হয়তো বা এটা হয়তো রিফিউজ হয়ে যাবে, প্রত্যাখ্যাত হবে। যাদের অ্যাপিল পেন্ডিং আছে তারা যদি এখন অ্যাপিলে যায়, সেখানে গেলে ওই প্রশ্নেই উঠবে, যার সাহেব জিজ্ঞাসা করবে এই মুহূর্তে তোমার দেশে গেলে কি সমস্যা হবে। মনে রাখবেন, অ্যাসাইলামে সবসময়ই যদি নট অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান, অ্যাট দ্য ডেট অফ দ্য ডিসিশনের সময় কী অবস্থা সেটা কিন্তু দেখতে হয়। আবার অ্যাপিলে যখন যান, অ্যাপিলে কিন্তু নট অ্যাট দ্য ডেট অফ মেকিং দ্য অ্যাপিল, কিন্তু ডেট অফ দ্য হিয়ারিংয়ের দিনের কী অবস্থা এটা দেখতে হবে। এবং সবচেয়ে বড় সমস্যা হবে যারা বিএনপি বা জামাত বা বিরোধী দলের রাজনীতি করেন বলে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের জন্যে তারা দেখাতে পারবেন না যে অ্যাট দ্য ডেট অফ দ্য ডিসিশন বা অ্যাট দ্য ডেট অফ দ্য হিয়ারিংয়ের দিনে, মামলা যেদিনকে শুনানি হচ্ছে শুনানির দিনে তাদের ওই ভয়টা আসে। কারণ তারা বলবে যে থ্রেট অফ পারসিকিউশন, যেখান থেকে আমার হুমকি আসছিল সেই হুমকি তো আর এখন নাই। কারণ কেউ যদি বলে আমি বাংলাদেশে ফিরে গেলে আমাকে ছাত্রলীগ মারবে বা আমাকে ফিরে গেলে আমাকে আওয়ামী লীগ বা র্যাব আমার পরে অত্যাচার করবে, তাদের তো এখন বলার এই সুযোগটা তারা নাই। তো ফলে এই ধরনের অ্যাসাইলাম ক্লেমগুলির আমি দেখতে পাচ্ছি এদের ভবিষ্যৎ অনেকটাই নেগেটিভ দেখতে পাচ্ছি। আমি কাউকে এখানে ওইভাবে আশাহত করতে চাচ্ছি না, কিন্তু যেটা সত্যি একজন আইনজীবী হিসেবে যেটা সত্যি সেটাই তো আমাকে তুলে ধরতে হবে। আমরা জানি যে যখন কান্ট্রি সিচুয়েশনের পরিবর্তন হয়, এবং এটা যেমন হতে পারে যারা এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন বিরোধী দলের,
কর্মী হিসাবে তারাও কিন্তু যখন তাদের সেটেলমেন্টে যাবে তখন সেটেলমেন্টে কিন্তু এই প্রশ্ন উঠবে যে তারা তাদের দেশের সার্কামস্টান্স চেঞ্জ হয়েছে কিনা, সেখানেও তাদের কিন্তু ভিসাটা নাও বাড়তে পারে। যেমন আমরা জানি যারা ইসলামিক কোর্টের ভয়ে যারা সোমালিয়া থেকে এসে এদেশে অ্যাসাইলাম চেয়েছিলেন, পরবর্তীকালে সোমালিয়াতে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ইসলামিক কোর্টকে মোগাদিশু থেকে বিচারিত করার পরে দেখা গিয়েছে এদের অনেকেই কিন্তু আর তারা তাদের অ্যাসাইলামের লিভটাকে বাড়াতে পারেনি। একই রকমভাবে আমরা দেখেছি যারা এসেছিলেন জিম্বাবুয়ে থেকে, যখন সেখানে রাজত্ব করছিলেন মুগাবে, তো তার মৃত্যুর পরে, মুগাবের মৃত্যুর পরে তারা কিন্তু এখন বলছে যে এখন আর ওখানে ওই রিস্কটা নাই, বলে এখন মুগাবে বিরোধী হলেই তারা যে সেখানে যেতে পারবেন বা এটা মনে করার কারণ নাই। তো একই ঘটনা কিন্তু হতে পারে বাংলাদেশি যারা রাজনৈতিক কর্মী আছেন, আসসালাম শিকার আছেন তাদের জন্য। এবং যারা সত্যিকার অর্থেই যারা বিএনপি করেন বা যারা বিরোধী দলের রাজনীতি করেন, তাদের তো আর এখন এখানে থাকার আসলে প্রয়োজনও নাই। তাদের এখন আমার মনে করি যত শিগগির সম্ভব দেশে চলে যাওয়া উচিত এবং দেশের কাজে তাদের হাত দেওয়া উচিত। তাদের দলও কিন্তু এখন তাদেরকে চাচ্ছে। আমরা আশা করি যারা বিভিন্ন মিথ্যে মামলায় যারা বাংলাদেশে বর্তমানে ভুগছেন, জেলে আছেন, তাদেরকেও হয়তো শিগগিরই মুক্ত করে দেওয়া হবে, যেগুলো কালা কানুনগুলো হয়তো বাতিল হয়ে যাবে। তো তখন তো যারা এদেশে ভয়ে আছেন যে তারা কি ফেসবুকে কি সরকারের বিরুদ্ধে কি তারা লেখালেখি করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আমার তো মনে হয় এই ভয়ও তাদের খুব শিগগিরই চলে যাবে এবং তারা ঠিকই দেশে ফিরে যেতে পারবেন। তো এই ধরনের অবস্থানে যারা আছেন আমি তাদেরকে বলবো শিগগিরই তাদের আইনগত পরামর্শ নেওয়া উচিত, কারণ এদের অনেকেরই অ্যাসাইলাম ক্লেম হয়তো প্রত্যাখ্যাত হবে বা অ্যাপিলও হয়তো প্রত্যাখ্যাত হবে। আরেকটা বিষয় আমি এখানে একটু বলে রাখি, এবং সেটা হচ্ছে যে অ্যাসাইলাম কিন্তু কখনো কাউকে সারা জীবনের জন্য দেওয়া হয় না। অ্যাসাইলাম দেওয়া হচ্ছে আপাতত 5 বছরের জন্যে, এবং তারপরে যদি তারা যেটা করে একটা রিভিউ করে, এবং রিভিউতে তারা দেখে যে সে অ্যাপ্লিকেন্টের ব্যক্তিগত পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা বা তার দেশের অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা। অনেকের মনে একটা যে ধারণা যে আমি তো 5 বছর পরে আমি সেটেলমেন্ট পাবো, তারপরে 1 বছর পরে আমি পুরোপুরি ব্রিটিশ পাসপোর্ট পাবো, এটা কিন্তু অটোমেটিক নয়। আগে যখন সরকারের কাছে বিভিন্ন তথ্যের ঘাটতি ছিল বা যেখানে বিভিন্ন তথ্যকে সন্নিবেশিত করা, একসাথে প্রেজেন্ট করার প্রবলেম ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সব ডিপার্টমেন্টগুলো এখন একসাথে কাজ করছে। এবং আমরা যখনই দেখব এই বিআরপি কার্ডটা উঠে যাবে এবং যখন আপনার ভিসা সিস্টেমটা পুরোপুরি কার্যকর হবে, তখন কিন্তু আর কোনোভাবেই তথ্য লুকানোর কোনো সুযোগ আপনার থাকছে না। এমনও হতে পারে, আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনি বললেন আপনি সমকামী, আপনি মেয়ে মানুষ পছন্দ করেন না, মেয়ে মানুষ দেখলে আপনার ঘৃণা আসে, প্রচণ্ড এরকম কথাবার্তা বললেন, আপনি কোনোদিন মেয়ে মানুষের কাছে যাননি বলে আপনি একজন সমকামী হিসাবে রাজনীতিতে আশ্রয় পেলেন। পরবর্তীকালে দেখা গেল যে আপনি ঠিকই একজন মহিলাকে বিয়ে করলেন, বিয়ে করে সন্তানাদিও আপনার হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এই ভদ্র মহিলাকে নিয়ে আপনি হয়তো এয়ারপোর্টে আসছেন এবং আপনার হয়তো ব্রিটিশ পাসপোর্টও আছে। এখন যেটা হতে পারে এই ধরনের ভিসার কারণে দেখা গেল আপনার পাসপোর্ট থেকে তার ইনফরমেশন নিয়ে ভিসাতে দিলে দেখা গেল আপনার পুরো হিস্ট্রি বেরিয়ে আসলো। তখন দেখা যাবে ওই ইমিগ্রেশন অফিস জানতে পারবে আপনি কিসের ভিত্তিতে এই দেশে সেটেলমেন্ট পেয়েছিলেন। তখন তিনি আপনাকে বলতে পারেন তুমি না সেটেলমেন্ট পেলে একজন সমকামী হিসেবে, তাহলে তুমি বিয়ে করলে কীভাবে? এবং তুমি যদি বিয়ে করতেই পারো তার মানে তোমার তো তাহলে আর এখন বাংলাদেশে থাকার কোনো প্রবলেম নাই। এই সব জিনিসগুলি কিন্তু আসবে বলে আমরা আশঙ্কা করছি। এবং যেহেতু বর্তমান সরকারও কিন্তু নেট ইমিগ্রেশন বাড়ানোর দিকে নয়, এবং ইমিগ্রেশনের বিভিন্ন সময় যে মিসইউজগুলো হয়েছে সেগুলোও তারা কিন্তু আটকাবে। এবং আরেকটা জিনিসও কিন্তু মনে রাখতে হবে সাথে সাথে এটা সম্পূরক, যে তারা বেনিফিট নিয়ে এদেশে যে বিভিন্ন ধরনের জোচ্চুরি জালিয়াতি হয়েছে সে ব্যাপারেও কিন্তু তারা সচেতন। এবং আমরা জানি যে এর আগে রক্ষণশীল সরকার এ ব্যাপারে কিছু পরিকল্পনা নিয়েছিলেন।
তো সেটা থেকে যে এই সরকার দূরে সরে আসবে এটা মনে করার কোনো কারণ নাই। তো এসব ব্যাপারে আমি সবাইকে সচেতন থাকার জন্যে বলবো। আমরা ইমিগ্রেশন আপডেটের ব্যাপারে যেটা আমরা বলেছিলাম যে ই ভিসার ব্যাপারে আপনাদের কিন্তু হাতে তেমন বেশি সময় নাই। ডিসেম্বর থেকেই সবগুলি বিআরপি কার্ডগুলি বাতিল হয়ে যাচ্ছে এবং এটার পরে একটা ভয়াবহ সমস্যা হবে বলে আমরা মনে করছি এবং সেই কারণে এখনই সময় আছে আপনারা ই ভিসাতে যান, কারণ ই ভিসার এই পদ্ধতিটা সহজ নয়। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং জানুয়ারি মাসে যে একটা ভয়াবহ রকমের শূন্যতা হবে, জটিলতা দেখা দেবে, এটা নিয়েও কিন্তু আশঙ্কা জারি আছে। তো এই জন্যে যারা এখনও তাদের ভিসা চেঞ্জ করেননি, ই ভিসাতে যাননি, তাদেরকে প্রতি সর্বদা অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যান। কারণ শেষের দিকে আসলে দেখবেন ওই সময় এত লোক ওই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে চাইবে, দেখা যাবে সিস্টেমটা হয়তো ভণ্ডুল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে থাকতেই আমি বলবো এই মাস থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই সম্ভব হলে আপনারা ই ভিসাটা করিয়ে নেন। ই ভিসা যদি আপনারা নিজেরা না করতে পারেন তো আপনার নিকটস্থ ল সেন্টার কিংবা সিটিজেন অ্যাডভাইস বুথে যান, তারা হেল্প করবে। এটা না হতে পারলে আপনি কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন। সমস্যা হচ্ছে এই যে আইনজীবীর কাছে গেলে আপনাকে অতটা ফি, কারণ তারাও তো তাদের সময়ের জন্যে আপনার কাছে পয়সা চাইতেই পারে। কিন্তু এটা যদি আপনি ল সেন্টারে যান বা কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে যান, অনেকেই হয়তো আপনাকে তারা বিনা পয়সায় করে দেবে, বিভিন্ন চ্যারিটি আপনাকে বিনা পয়সায় করিয়ে দেবে। কিন্তু লয়াররা তারা হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেকে চাইবেন তাদের কাছে করতে গেলে, কিন্তু তারা তো ইনভেরিয়েবলি একটা ফি চার্জ করবে, না করলে তারাই বা কী করে তাদের প্রতিষ্ঠানটাকে চালাবে। তো এই ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে একটু খেয়াল রাখতে বলছি, সেটা হচ্ছে যে এই যারা ভিজিটার ভিসাতে যারা অ্যাসাইলাম ভিসাতে আসেন, অনেকেই হয়তো সাবেক সরকারের বিরোধিতা করতেন, এই কারণে তারা কিন্তু একজন কলাবতে যুক্ত হতে চেষ্টা করছেন। দেখি কে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন। জি বলেন। আমার ওয়াইফের বিআরপি কার্ড শেষ হবে 31 ডিসেম্বর। জি। এখন কি এই ভিসার জন্য আমি অ্যাপ্লাই করব না আপনি কাটে? আমার মনে হয় যে এই ভিসাটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে দেন, কারণ আমাদের একটা ভয় হচ্ছে যে যখন আপনার শেষের দিকে অনেক সবাই করতে চাইবে এবং করতে গেলে দেখা যাবে ওদের সিস্টেম হয়তো ক্রাশ করবে, প্রবলেম হবে। এই জন্য আমি বলবো এখনই আপনি করে নেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো যাদের কথা বলছিলাম, যারা হয়তো সরকারের বিরোধী ছিলেন, এই হিসাবে তারা হয়তো মনে করতে পারেন যে এখন যেহেতু সরকার বিরোধী, এখন যেহেতু সরকারেরই পতন ঘটে গেছে, তাহলে যাই একটু বাংলাদেশ থেকে ঘুরে আসি। কিন্তু দেখুন, আপনার অ্যাসাইলামের শর্তে কিন্তু আছে যে আপনি নিজের দেশে আপনি ভ্রমণ করবেন না। নিজের দেশে আপনি ভ্রমণ করলে একটা রিস্ক আছে যে আপনি কিন্তু অ্যাসাইলাম স্ট্যাটাসটা এখনই হারাতে পারেন। এমনিতেই একটা রিস্ক থেকে যাচ্ছে, 5 বছর পরে হয়তো বা আপনার ভিসাটা আর সেটেলমেন্টের দিকে যাবে না, কারণ দেশে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এখন যদি আপনি দেশে গিয়েছেন এটা জানতে পারলে এমন হতে পারে যে আপনাকে হয়তো আপন অ্যারাইভাল এয়ারপোর্টে হয়তো আপনার ভিসাটাকে তারা কাটলে করে দিতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। এমনকি বাংলাদেশি হাইকমিশনে অ্যাপ্লাই করে, মানে ভিসা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেও কিন্তু আপনার এই রিফিউজি ভিসাটা তারা কাটেল করে দিতে পারে। কারণ তারা বলতে পারে নিজের দেশের পাসপোর্ট চাওয়া মানে তুমি নিজের দেশের প্রোটেকশান অ্যাভেল করছো। যারা রিফিউজি তাদের ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে এই, তারা নিজের সরকারের কাছ থেকে প্রোটেকশান পেতে পারে না। নিজের সরকারের কাছ থেকে প্রোটেকশান পেতে পারে না বলেই তারা ইন্টারন্যাশনাল প্রোটেকশান চাচ্ছে। ইন্টারন্যাশনাল প্রোটেকশান যেটা দেওয়া হয় রিফিউজিদেরকে, এটাকে আইনের ভাষায় বলা হয় সারোগেট প্রোটেকশান। সারোগেট মানে কি? এটা হচ্ছে বিকল্প
একটা সাবস্টিটিউটেড একটা প্রোটেকশান। যেমন আমরা বলতে পারি সারোগেট মা নাই, কিন্তু মার বিকল্প হিসেবে যিনি আসেন, এখন ওইভাবে আপনি প্রোটেকশানটা পাচ্ছেন। এখন নিজের দেশ যদি আপনাকে পাসপোর্ট দিতে পারে, তাহলে নিজের দেশে তো আপনার তাহলে প্রোটেকশানের কোনো ঘাটতি নাই। এই জন্যে এইসব ব্যাপারে একটু আপনারা খেয়াল রাখবেন। আপনি অ্যাসাইলাম পেয়ে গেছেন, তার মানে যে পুরো দুনিয়া জয় করে ফেলেছেন এটা মনে করার কারণ নয়। এখন আপনি অনেক রেস্ট্রিকশনের মধ্যে আছেন, এবং বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনগুলি আপনার ভাগ্য পরিবর্তনের সাথে জড়িত, আপনার ভাগ্যেরও পরিবর্তন হতে পারে। যাক, আমরা অ্যাসাইলাম নিয়ে অনেক কথা কিন্তু বলেছি, এবং আমার কাছে মনে আসে যে আমি এর আগে বলেছিলাম যে বাংলাদেশ থেকে অনেকেই এদেশে ওয়ার্ক পারমিটে আসার পরে কাজ পাচ্ছেন না। অনেকে স্টুডেন্ট হিসেবে এদেশে এসে আর পড়াশোনা করতে চাননি। তারপরে কেউ কেউ স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট হোল্ডারদের ডিপেন্ডেন্ট হিসেবে দেশে এসেছেন, যারা আসলে ওনাদের ডিপেন্ডেন্ট নন, তারা পয়সার বিনিময়ে কারোর ডিপেন্ডেন্ট সেজে এই দেশে এসেছেন। এদের একটা বিরাট অংশই কিন্তু অ্যাসাইলাম করতে চেয়েছিলেন এবং এখনও চাচ্ছেন। এদের জন্য কিন্তু একই ধরনের হুঁশিয়ারি, কারণ আপনারা অলরেডি কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে আছেন। আপনি পড়তে এসেছেন, পড়েননি, তাহলে প্রথমেই কিন্তু আপনাদের ব্যাপারে তাদের একটা সন্দেহ হবে, কেন সে পড়লো না। দ্বিতীয় জন্য একই ব্যাপার, আপনি কাজ নিয়ে আসার কথা, আপনি কাজ করলেন না। মনে রাখবেন, কেউ যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসে, তার কিন্তু কাছে বর্ণিত যে সময়, সেই সময়ের স্টার্টিং যে ডেট, সেই স্টার্টিং ডেটের 28 দিনের মধ্যে তাকে কাজ শুরু করতে হবে। কাজ না শুরু করলে তাদের কিন্তু ভিসাটা তারা কাটেল করে দিতে পারে। তো এরকম অবস্থায় যদি এখন আপনি রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, এবং আপনি এখন কি চাইবেন? এখন তো আপনাকে চাইতে হবে আপনি আওয়ামী লীগের সাথে বা আগের সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু আমি তো একটু আগেই আলোচনায় বললাম যে এই মুহূর্তে এটার উপরে ভিত্তি করে কোনো ক্লেম করাটা কতটা কঠিন হয়ে যাবে। এই জন্যে আপনারা একটু সচেতন হন এসব ব্যাপারে, এবং দেখেন এখন একটা ক্রেডিবিলিটি গ্রাউন্ডেই কিন্তু আপনার ক্লেম নাকচ হতে পারে। বলতে পারে তুমি কিন্তু যে উদ্দেশ্যে দেশে এসেছিলে সেই উদ্দেশ্য তুমি কিন্তু আমাদেরকে জানাও নি, তার মানে তুমি দেশে থাকার জন্য এসেছিলে, কিন্তু তুমি শুধুমাত্র স্টুডেন্ট দেখিয়ে ওয়ার্ক পারমিট হোল্ডার দেখিয়ে এসেছো, কিন্তু 1 বছরের ভিতরে তুমি একদিনও কাজ করোনি কিংবা একদিনও তুমি কিন্তু ক্লাস করোনি। এটা আপনার ওভারঅল ক্রেডিবিলিটিতে কিন্তু এফেক্ট করতে পারে। এই জন্য এই সমস্ত ব্যাপারে সতর্ক হন, এবং সবসময় বারবার বলে আসছি যে সবসময় কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, যারা অ্যাসাইলামটা বোঝেন, ইমিগ্রেশনটা বোঝেন। ইমিগ্রেশন অ্যাসাইলাম খুব জটিল ব্যাপার, এটা অনেকেই পছন্দ করে না। আমি জানি আইনজীবীদের মধ্যে অনেকেই এই এরিয়াতে প্র্যাকটিস করতে পারে। অনেকে বলে ইমিগ্রেশন অ্যাসাইলাম খুব ইজি, যে পারে না, যে কিছুই পারে না সেই গিয়ে ইমিগ্রেশন অ্যাসাইলাম করতে পারে। আসলে কিন্তু তা নয়। আমি আমার অনেক বন্ধুকে জিজ্ঞাসা করেছি, আমি বলেছি যে তোমরা কোনো ইমিগ্রেশন অ্যাসাইলামে আসো না। তারা বলেছে না, এটা খুবই জটিল, এবং সবচেয়ে বড় কথা কি, এটা খুব দ্রুত চেঞ্জ হয়। আজকে সকালে যদি একটা আইন হয়, কালকে সেই আইনটা হয়তো পরিবর্তন হয়ে গেল। হোয়ারাস অন্য যে কোনো ক্ষেত্রে আইনটা মোটামুটি স্ট্যাটিক, এবং দেখা যায় দীর্ঘদিন ধরে আইনের কোনো পরিবর্তন হয় না। ওই যে তুমি যখন বলো যে তালাকের জন্য যে গ্রাউন্ড তো সেই তখন থেকে আসে, এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। তা আমাদের সবসময় নিজেকে আপ টু ডেট রাখতে হয় না। কিন্তু ইমিগ্রেশন দেখেন, ইমিগ্রেশন আপনি কালকে সকালে দেখলেন আপনার মেনটেন্যান্স 8,600, আপনি মেনটেন্যান্স 8,600 সব রেডি করতে লাগলেন, অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখলেন এটা হয়ে গেছে 29,000। তো এরকম সমস্যা কিন্তু ইমিগ্রেশন সবসময় আছে। এটা দ্রুত পরিবর্তনশীল একটা আইন, এটার জন্য অনেকেই এখানে প্র্যাকটিস করতে চায় না। তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমিগ্রেশনের একটা বিরাট ব্যাপার কিন্তু হোম অফিসের ডিসক্রিপশনের উপরে নির্ভর করে, বা আপনি কোর্টে গেলে কম্পেলিং বা কম্পেশনাল সার্কামস্টান্সের উপরে নির্ভর করে। তো কম্পেলিং কম্পেশনের সার্কামস্টান্স কিন্তু সবসময় আপনি ওভাবে বলতে পারেন না, এটা প্রেডিক্ট করাও খুব কঠিন হয়ে পড়ে। আমরা অনেক সময় দেখেছি যে অনেক ব্যক্তি তারা অ্যাসাইলাম করবেন, তাদের কি কাহিনী, তারা কাহিনী নিয়ে এসে বলে, তাদের নিজেদের কাছে মনে হয় তাদের খুব ভালো একটা স্টোরি আছে, তাদের সাথে ভালো ঘটনা আছে, কিন্তু তার সাথে আলোচনা করে দেখা যায় যে এটার মধ্যে কত যে গর্ত আছে, কত যে সমস্যা আছে, এবং এই ধরনের কেস সামনে গেলে যে কোনো ভবিষ্যতে নাই, এটা অনেকেই কিন্তু বুঝতে নারাজ।
এবং অনেকে কী করে ব্যক্তিগত সমস্যা নিয়ে, যেখানে সমস্যা হয়েছে তার প্রতিবেশীর সাথে বা তার চাচার সাথে সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছে, তিনি হয়তো অ্যাসাইলাম ক্লেম করলেন। এই ধরনের ক্লেমে যে অ্যাসাইলাম পাওয়া খুব কঠিন, এটা অনেকে আসলে বুঝতে চান না। তারা মনে করে যে কোনো সমস্যা হলেই বোধহয় অ্যাসাইলাম চাওয়া যায়, কিন্তু অ্যাসাইলাম সব ধরনের সমস্যার জন্যে তারা কিন্তু ক্যাটার করে না। এই জন্যে এসব ব্যাপারে সচেতন হতে হবে, ভালো করে পরামর্শ নিতে হবে, নিলে অ্যাসাইলাম আপনি করতে পারবেন। আরেকটা জিনিস কিন্তু এখানে মনে রাখতে হবে যে অ্যাসাইলামের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজের ক্রেডিবিলিটি। আপনি নিজে যে কাহিনী বলছেন, আপনার নিজের যে স্টোরি, সেই স্টোরিটা কতটা প্লজিবল, কতটা বিশ্বাসযোগ্য। আপনি যত বেশি রংচং লাগাবেন ততই কিন্তু আপনি আপনার কেসের 12টা বাজাবেন। কারণ একটা স্টোরিতে রংচং লাগালেই স্টোরি খুব ভয়াবহ হয়ে যায় তা না। আপনাকে 20 বার পিটিয়েছে, 20 বার আপনাকে লক্ষ্য করে গুলি করেছে, এটা কিন্তু আপনার জন্যে এটা তার বিশ্বাসযোগ্য হবে না। বা আপনি বলবেন পুলিশ আপনাকে খুঁজছে, যখন আপনি দেশে ছিলেন 5 বছর ধরে আপনাকে পুলিশ খুঁজছে। এরা দেখেন এটা কত হাস্যকর, কারণ 5 বছর ধরে যদি আপনাকে খোঁজে তাহলে তারা আপনাকে পেল না কেন? আর 5 বছর ধরে যদি আপনাকে খোঁজে তাহলে স্টুডেন্ট ভিসা নিয়ে যখন বেরিয়ে গেলেন এয়ারপোর্টে আপনাকে আটকালো না কেন? আর আপনার দিকে যদি 20 বারই গুলি ছুড়লো, সবগুলো গুলি যদি আপনার অনেক বাইরে দিয়ে চলে গেল, প্রশ্ন হবে তারা কি আপনাকে মারার জন্যে বা আহত করার জন্য কি তারা আপনাকে গুলি ছুঁড়েছিল? 20 বার কী করে তাদের গুলিগুলো মিস হয়ে গেল? তো এরকম নানা ধরনের ক্রেডিবিলিটি ইস্যু থাকবেই। বা আপনার 4 বছর ধরে সমস্যা হচ্ছে, তার 4 বছর আপনি বাংলাদেশে কী করে থাকলেন? আপনি ঢাকায় আসলেন, ভিসার জন্যে অ্যাপ্লাই করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, শপিং করলেন, তারপরে ঠিকই আপনি বাংলাদেশে অন্য একটা বিমানবন্দর থেকে উঠে আপনি ঢাকায় আসলেন, ঢাকা এসে হোটেলে থাকলেন, আবার ঢাকায় এসে আপনি চলে গেলেন। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বর্তমান সাবেক সরকারের সাথে জড়িত থাকা এরকম বেশ কিছু ব্যক্তিবর্গকে কিন্তু এয়ারপোর্ট এবং বর্ডারে আটকে দিয়েছে। তা আপনি যদি এমন একটা হাই প্রোফাইল ব্যক্তিত্ব হন তাহলে আপনাকে কেন এয়ারপোর্টে আটকে দেওয়া হবে না? এই সমস্ত ক্ষেত্রে যে বললাম ক্রেডিবিলিটির একটা বড় সমস্যা হবে। আবার আপনি এদেশে আসলেন, এদেশে আসার পর আপনি কী করলেন? আপনি দেখাচ্ছেন বাংলাদেশে আপনি খুব অ্যাক্টিভ জামাত কর্মী আপনি ছিলেন। বেলাতেও আমরা জানি যে জামাত ইসলামীর সংগঠন খুবই শক্তিশালী সংগঠন। তো তারা জানতে চাইবে তাহলে বেলাতে এসে এই 3-4 বছর আপনি থাকলেন, আপনি জামাতি প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পৃক্ততা নাই কেন? কোনো মিটিংয়ে আপনি যান নাই কেন? তাদের সাথে নিশ্চয়ই আপনি করতে পারতেন, ফেসবুকিং আপনি করতে পারতেন। একজন যে অ্যাক্টিভভাবে সে দেশে এসে যা করতে পারেনি, দেশে হয়তো ফেসবুকিং করতে প্রবলেম ছিল, তাহলে এদেশে এসে ফেসবুকে আপনার পার্টির পক্ষে ক্যাম্পেইন করতে আপনার কী সমস্যা ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু উঠতে পারে। ওই জন্য বললাম ক্রেডিবিলিটি খুব বড় একটা ইস্যু। এরপর ধরেন সাপোর্টিং ডকুমেন্ট যখন আপনি আনবেন, আপনি অবশ্যই জেনুইন ডকুমেন্ট আপনি আনবেন। এমনিতেই এখানে কেস ল আছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কাগজ কিন্তু বানিয়ে নিয়ে আসা যায়। তো এবার আপনি সতর্ক থাকবেন, আপনি কেন বানিয়ে কাগজ আনবেন? আপনি যদি জেনিউন হন অবশ্যই আপনি জেনিউন কাগজ আনবেন। মনে রাখবেন কাগজ না আনলেই যে আপনার কেসটা ফেল করবে, নট নেসেসারিলি। বরঞ্চ UNHCR-এর যে হ্যান্ডবুক, সেই হ্যান্ডবুক অনুযায়ী বলা হয়েছে যে কাগজ তো সবাই আনতে পারে এমন কোনো কথা নেই। অধিকাংশ ক্ষেত্রে এই কাগজ ছাড়াই একজন অ্যাসাইলাম সিকার এদেশে আসবেই। তো ফলে তার ক্রেডিবিলিটি দেখে, তার স্টোরি দেখেই কিন্তু তারা মোটামুটি ক্রেডিবিলিটি বুঝতে হবে। এবং আপনার কন্ডাক্ট, দেশ ছাড়ার পরে আপনার কন্ডাক্ট তারা দেখবে। এবং দেশ ছাড়া বুঝে বললাম যে আপনি দেশে আসলেন, 3-4 বছর আপনি থাকলেন, আপনার কোনো রকমের রাজনৈতিক সম্পৃক্ততা নাই। আপনার ফেসবুক যদি দেখে তো ফেসবুকে আপনি দেখবেন আপনার ফেসবুক হলিউড আর বলিউডের নায়িকাদের দ্বারা পূর্ণ। আপনি তাদের নিয়ে বিভিন্ন কমেন্ট করছেন, সঙ্গীত শিল্পীদের বিভিন্ন গান নাচ নিয়ে কমেন্ট করছেন, একটা পলিটিক্যাল কমেন্টও আপনার নাই। অথচ আপনি নাকি দেশের জন্যে, আপনি সরকারের বিরোধিতা করার জন্য আপনি দেশ ছেড়েছেন। এবং দেশেও আপনার কোনো রাজনৈতিক কোনো সংস্থার সাথে, যেখানে বাংলাদেশের সব ধরনের এটা রাজনৈতিক দলেরই কিন্তু দেশে প্রতিনিধিত্ব আছে, বিশেষ করে BNP এবং জামাতের তো খুব শক্তিশালী সাংগঠনিক শক্তি আছে দেশে। এদের কারোর সাথেই আপনার কোনো ধরনের যোগাযোগ নাই, এটাও কিন্তু আপনার ক্রেডিবিলিটিতে প্রবলেম করবে। আরেকটা হতে পারে আপনার পার্টি সম্পর্কে নলেজ। অনেকে আমি দেখি তারা পার্টি নিয়ে অ্যাসাইলাম ক্লেম করতে চান, তারা বলেন তারা BNPর সাপোর্ট, কিন্তু BNP ভাঙলে কী হয়, বিতে কী হয়, এনে কী হয়, পিতে কী হয় বলতে পারে না।
অনেকে অনেক কষ্ট করে বলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আপনি জানেন বিএনপির মানে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল পার্টি নয়। তারা ন্যাশনালিস্ট এবং ন্যাশনাল কথার পার্থক্য তারা কিন্তু বোঝে না। আপনি যদি সত্যিই পার্টি করে থাকেন তাহলে আপনি জানবেন পার্টির নাম বাংলাদেশ ন্যাশনাল পার্টি নয়, পার্টির নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তা পার্টির নাম বাংলাতে বাংলাদেশ জাতীয় দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আপনাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদ এই ফ্রেজটা কিন্তু আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখ থেকে আমরা প্রথম শুনেছিলাম। এখন বাংলাদেশ সরকার এটাকে কিন্তু সরকারিভাবে গ্রহণ করেছে জাতীয়তাবাদ বাংলাদেশি। তো সেখানেই আপনাকে প্রশ্ন করতে পারি বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ কী। আমি দেখেছি অনেক বিএনপির কথিত নেতা যারা বহুত কিছু নাকি করেছেন বাংলাদেশে, তারাও কিন্তু এটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ফলে দেখতে হবে যে পার্টি সম্পর্কে আপনাদের জ্ঞান কতটা, এটাও কিন্তু একটা বড় পরীক্ষা। আবার তারা আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন করতে পারে। এখন যেটা আমার কাছে লাগে, অনেকে দেখেন তারা পার্টি সম্পর্কে, পার্টিতে নিজের রোল কী ছিল, কি ভূমিকা পালন করতেন তাও তিনি বলতে পারতেন না। আমি পার্টির অমুক জেলা অমুক উপজেলার সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি কী করতেন, আমি পার্টির কাজ করতাম, কী করতেন কিছু বলতে পারে না। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ সময় পৌঁছে গেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আন্তরিক ধন্যবাদ। আবার আমি অনুষ্ঠান শেষে বাংলাদেশের নতুন সরকারকে মোবারকবাদ জানাই, দোয়া করি। আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত, যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, এদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। যে সমস্ত পরিবার সন্তান হারিয়েছেন তাদের সাথে আমাদের সমবেদনা রইল। বাংলাদেশের অব্যাহত সম্মতি কামনা করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।